ডেভেলপ করার জন্য। নেক্সট ক্লাসের মধ্যে আপনারা প্রবলেমগুলোর লিস্ট আমাকে সাবমিট করবেন এবং সেই অনুযায়ী আমরা ডিসাইড করব কোন গ্রুপ কোন প্রবলেমটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে গ্রুপ অ্যাসাইনমেন্ট। ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট তো থাকবেই, এবং এর মধ্যে আপনাদের মনে হয় একটা আউটডোর ভিজিট থাকবে। হ্যাঁ, সেটা আমি এটা ইটস কাইন্ড অফ এক্সিবিশন ভিজিট। এটা আমি আপনাদেরকে ডেট এবং প্লেস জানাই দিব। সেইটার উপর বেস করে আপনাদের ইন্ডিভিজুয়াল রিপোর্ট সাবমিট করতে হবে। এক্সিবিশনটা কিসের উপরে ছিল, আপনারা গিয়ে কি কি জিনিস এক্সপিরিয়েন্স করলেন, এবং মার্কেটিং এর পার্সপেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে ওখানে অডিয়েন্স কারা ছিল, কারা এসছে, কেন এসছে। হ্যাঁ, রিপোর্টে কি কি ধরনের প্রশ্ন আপনাদেরকে জমা দিতে হবে সেইটা আমি কোশ্চেনিয়ার পাঠাই দিব মিড টার্মের মতো। ওইটা হবে ইন্ডিভিজুয়াল ওই এক্সিবিশন ভিজিটের উপরে। আর গ্রুপেরটার কথা তো বললামই। এ হচ্ছে ফাইনালের মোটামুটি এখন পর্যন্ত। আরো দু একটা জিনিস অ্যাড হতে পারে, সেটা আমি পরে জানাচ্ছি। আমাদের গত ক্লাস নিয়ে আমি কিছু বলতে চাই না, যেটা আপনারা স্কিপ করেছেন। এটা একাডেমিক ডিসিশন। তবে আপনারা কেউ এটা নিয়ে কথা বলেছেন কিনা জানি না, বাট আমি মনে করি আপনি গত দিনের জন্য টিউশন ফি দিয়েছেন, আপনার ক্লাসটা পাবার রাইট ছিল। ফ্রেশার্স আসবে, ফ্রেশার্স যাবে, ফ্রেশার্সের সাথে আপনার ক্লাস বাদ দেওয়ার সম্পর্ক কি, এটা আমি এখনো যুক্তিসঙ্গতভাবে বুঝতে পারি নাই। সো আপনাদের তো ভালো, বন্ধ পাইলে তো সুবিধা, ঘুরতে যেতে পারেন, সেটা আরেক জিনিস। বাট ফ্রেশার্স রিসেপশন হবে কোনো এক ব্যাচের কোনো এক ছাত্রছাত্রী, সেটার জন্য আপনার ক্লাস কেন উইথড্র হয়েছে আমি জানি না। ফুল ইউনিভার্সিটি ক্লাস উইথড্র হয়েছে। সো you are paying your credit hours for getting your certificates, but এই ধরনের উদ্ভট উদ্ভট ছুটি কেন আপনাদেরকে ইউনিভার্সিটি দেয়, আবার মাঝখানে কয়েকদিন পর আবার পিকনিক আছে, পিকনিকের জন্য ছুটি পাবেন। সো উইশিং ইউ অল দ্য ভেরি বেস্ট আর কি। যাই হোক, পড়াশোনায় আসি, ছুটি পেলে তো আপনাদের সুবিধাই হয়। স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমরা বেসিক্যালি আজকে একটু আলোচনা করব জিডিএন নিয়ে। জিডিএনটা গুগলের সাথে কানেক্টেড। গুগল যত জায়গায় তার প্ল্যাটফর্ম থেকে বিজ্ঞাপন দেখায়, সেই প্ল্যাটফর্মগুলি একটু জাস্ট ধারণা নেওয়ার চেষ্টা করব যে গুগল কিভাবে কাজ করে। সো গুগল তার এই বিশাল সাম্রাজ্যে, এই বিশাল নেটওয়ার্কে পৃথিবীতে যতগুলি অনলাইন প্রেজেন্সে নেটওয়ার্ক দেখায় বা আমাদের কমিউনিকেশন বা প্রমোশন দেখায়, এটাকেই সংক্ষেপে জিডিএন বলে। হ্যাঁ, তো জিডিএন মানে হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। তো আমরা যতগুলি অ্যাড দেখাই, বিজ্ঞাপন দেখাই, এই সবগুলি অ্যাড বা বিজ্ঞাপনই গুগল তার এই জিডিএন এর মাধ্যমে শো করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড। সো গুগলের জিডিএন কিভাবে শো করে বা কোন কোন ক্যাটাগরিতে শো করে, এইগুলা কিছু অংশ ফেসবুকের সাথে মিলবে। আমরা ফেসবুকে দুই একটা জিনিস কমন পেয়ে যাব ফেসবুকের সাথে। আবার গুগল যেহেতু ফেসবুকের আগে আসছে তার অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে, সো ওই জায়গা থেকে গুগল ফেসবুকের বেসিক কিছু জায়গায় ভিন্নতা আছে। তো এই জিনিসগুলোই আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন হচ্ছে গুগলে আমরা যখন গিয়ে কোনো কিছু সার্চ করি, যেমন এখানে মডার্ন ফার্নিচার লেখা আছে, আমি গুগলের সার্চ বারে গিয়ে সার্চ করলাম, তো এখানে এসইও করা যে সাইটগুলি, ওগুলো তো 1 থেকে 10-এর মধ্যে দেখাবেই প্রথম পেজে। কিন্তু তার আগেও এরকম অ্যাড লেখা, ছোট করে অ্যাড লেখা দুই একটা লিংক আছে। So এগুলা হচ্ছে
সার্চ অ্যাডভার্টাইজিং লিঙ্কের কারণে হয়ে থাকে। সো এখানে যখন আমরা জিনিসটা লিখে এন্টার দেই, তখন যখন ১ থেকে ১০ পর্যন্ত লিস্ট আসে, প্রথম দিকে ১ টা ২ টা এক্সট্রা লিঙ্ক আসে। সেগুলা ১, ২, ৩, ৪, ৫ এরকম নাম্বার থাকে না। সেগুলোর উপরে ছোট করে এরকম অ্যাড লেখা থাকে। তো এটা হচ্ছে সার্চ বার অ্যাড। সো এই অ্যাডটা গুগলে দেওয়া যায়। গুগল এভাবে বিভিন্ন কোম্পানির হয়ে সার্চ ইঞ্জিনেও অ্যাড প্রমোট করতে পারে। তারপর ডিসপ্লে অ্যাড তো আমরা যখন সার্চ দেই, আ বিভিন্ন ওয়েবসাইটে গেলে ব্যানার, বিভিন্ন সাইজের ব্যানার আমরা দেখি। কত ধরনের ব্যানার হতে পারে এটা আমরা একটু নিচে আলোচনা করব। তো এটা হচ্ছে এই ডিসপ্লে অ্যাডটা স্ট্যাটিক হতে পারে, ডায়নামিক হতে পারে। আ স্ট্যাটিক মানে স্টিল, ডায়নামিক মানে একটু মোশন মুভমেন্ট থাকতে পারে, জিপ হতে পারে বা অন্য কোনো মিডিয়া আ ভিডিও ফরম্যাটে থাকতে পারে। তো ফার্স্ট হচ্ছে সার্চ ক্যাটেগরি, দেন হচ্ছে ডিসপ্লে ক্যাটেগরি। ডিসপ্লে ক্যাটেগরিতে যেটা আমরা সার্চ দেওয়ার পরে বিভিন্ন লোকেশনে দেখতে পাই, সেইটাকে আমরা ডিসপ্লে ক্যাটেগরিতে ফেলবো। তারপর হচ্ছে শপিং ক্যাটেগরিতেও আমরা অ্যাড দিতে পারি বা বিজ্ঞাপন দিতে পারি। আ সেইটা আমার যদি ওয়েবসাইট থাকে বা ই-কমার্স সাইট থাকে, সেখান থেকে আমি আমার গ্যালারিটাও শো করতে পারি। এটা আমরা আ অলরেডি Facebook এ একটা টার্মস এর সাথে আলোচনা করেছি যে গ্যালারি অ্যাডভার্টাইজমেন্ট। এখানেও জিনিসটা অনেকটা এরকম। আমি চাইলে আমার গ্যালারি সহ শো করতে পারবো। কাস্টমার্স বা ভিজিটরস এখানে ক্লিক করবে। সরাসরি সে আমার ওয়েবসাইটে বা ই-কমার্স এ গিয়ে ল্যান্ড করবে। এছাড়া হচ্ছে আমরা ভিডিও অ্যাড দিতে পারি। যেটা হচ্ছে আ ফে ফে YouTube তার Google ডিসপ্লে নেটওয়ার্কে ভিডিও অ্যাড গুলি মেইনলি দেখায় YouTube এ। সো আমরা যখন Google এ কোনো অ্যাড দিব AdSense এ, এই জিনিসগুলা সে ওই চ্যানেলে দেখায়। হ্যাঁ? অন্য ওয়েবসাইটেও দেখাইতে পারে, বাট মেইনলি সে YouTube কে আ প্রমোট করে, বিকজ অফ YouTube হচ্ছে তার ভিডিও স্ট্রিমিং সোশ্যাল নেটওয়ার্ক। সো আমরা ভিডিওতে অনেক ধরনের অ্যাড দেখি। আ YouTube এ স্কিপ করা যায়, নন স্কিপেবল। তারপর হচ্ছে পপ-আপ অ্যাড দেখি। এই ধরনের ভিন্ন অ্যাড দেখি। এই Google তার ভিডিও ফরম্যাটে অ্যাড গুলি YouTube এ ডিসপ্লে করে থাকে। এছাড়াও আমরা অ্যাপস কেও প্রমোট করতে পারি। বিভিন্ন Google ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে আমি যদি চাই অডিয়েন্স বা ভিজিটরস ওই নেটওয়ার্ক থেকে আমার অ্যাপস ডাউনলোড করে আমার এই ই-কমার্স সাইটে কেনাকাটা করবে অথবা আমার সার্ভিসটা অ্যাভেইল করবে। আমরা Google ডিসপ্লে বা GDN এর মাধ্যমে অ্যাপস কেও প্রমোট করতে পারি। এই হচ্ছে মোটামুটি মেইন ৫ টা ক্যাটেগরি, যে ৫ টা ক্যাটেগরিতে Google কাজ করে। সার্চ, ডিসপ্লে, শপিং ফরম্যাট, ভিডিও এবং অ্যাপস। এছাড়াও আরো অনেকগুলো সাব ক্যাটেগরি আছে। তো মেইনলি আমরা এই ৫ টাই মাথায় রাখবো আরকি। GDN এর জন্য। যে GDN এর তার ডিসপ্লে নেটওয়ার্কে মেইনলি এই ৫ টা ক্যাটেগরিতেই প্রোডাক্ট ডিসপ্লে করে থাকে। উম আচ্ছা। GDN আর GSN, এখানে ২ ধরনের ডিসপ্লে নেটওয়ার্ক আছে। সো GSN টা হচ্ছে Google সার্চ নেটওয়ার্ক, যেটা অলরেডি যে আমরা সার্চ বারে যেটা বলেছি। আর Google ডিসপ্লে নেটওয়ার্ক হচ্ছে GDN টা। আচ্ছা। এটার মধ্যে কোর বেসিক পার্থক্য হচ্ছে আপনি শুধু GSN এ সার্চ দিলেই বিজ্ঞাপন দেখতে পারবেন। হ্যাঁ? এবং সার্চ বারে বা সার্চ রেজাল্ট এর ফাঁকে মাঝে টপে বা বটমে বা মিডল এ আপনার বিজ্ঞাপনটা দেখাবে। আর হচ্ছে এটা মেইনলি টেক্সট বেসই হয় সার্চ নেটওয়ার্ক অ্যাডটা, এবং আ সাধারণত লিঙ্ক বা URL থাকে, এটার মধ্যে টেক্সট আকারে আসে। আর Google ডিসপ্লে নেটওয়ার্কে আপনার সাধারণত ইমেজ বা ভিডিও বা আ আপনার আ কি বলে? GIF ফরম্যাটে আসতে পারে। ওখানে সার্চ ইয়াতেও আছে, বাট মেইনলি আপনার ভিজুয়ালটা দেখতে পাবেন আপনার GDN এ, যে আপনার কি সাইজের ব্যানারটা দেখাচ্ছে, কোথায় অ্যাডটা দেখাচ্ছে, এই জিনিসটা। আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, আপনি যখন সার্চ দিলেন, যেটা আমি সার্চ ইয়ার সময় আলোচনায় একটু বুঝাচ্ছিলাম। আম আপনি বলছেন ফুডস আ ক্যাটেগরিতে লিখে কিছু একটা সার্চ করলেন। কিন্তু সেইটার সার্চ রেজাল্টের সাথে এখানে দেখেন স্পন্সর বা অ্যাডস লেখা থাকবে। তো এই যে লিঙ্কটা দেখাচ্ছে, এই লিঙ্কটা হচ্ছে স্পন্সরের লিঙ্ক। মানে কেউ একজন অ্যাড দিয়েছেন বা বিজ্ঞাপনের জন্য স্পন্সর বা টাকা খরচ করেছেন, যে কারণে উনার সাইটটা আপনি এখানে দেখতে পাচ্ছেন।
সো এইটা হচ্ছে গুগল সার্চ নেটওয়ার্ক, জিএসএন। আর যেটা ইমেজ আকারে আসবে সেটা হচ্ছে জিডিএন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। গুগল তার অ্যাপ্রুভাল করা যতগুলো চ্যানেল আছে ওখানে ভিজুয়ালি দেখা গেলেই ওটা জিডিএন ক্যাটাগরিতে চলে যাবে। তো সার্চের জিনিসগুলি যেটা বলার চেষ্টা করছিলাম যে অনেক বেশিরভাগ ক্ষেত্রেই টেক্সট আকারে আসে। কিওয়ার্ড, যে যে ওয়ার্ডগুলি লিখে আপনি সার্চ করছেন, এই যে কিওয়ার্ডস, কিওয়ার্ডস এর সাথে ম্যাচ করে ওই সার্চ অ্যাড রেজাল্ট গুলি শো করবে আপনার সার্চ নেটওয়ার্কে। হ্যাঁ, এইটা আপনি ধরেন বেস্ট বার্গার ইন দ্য টাউন, হ্যাঁ, বা ধরেন সেন্ট মার্টিন চাইতে চাচ্ছেন, সেন্ট মার্টিনের বেস্ট রিসোর্ট কোনটা, বেস্ট বাজেট রিসোর্ট কোনটা। এই যে কিওয়ার্ড গুলি লিখে আপনি এখানে সার্চ করছেন, এই কিওয়ার্ড গুলির সাথে ম্যাচ করে যে অ্যাড গুলি তার সার্চ ইঞ্জিনের সাথে দেওয়া হয়েছে সেগুলি আপনার এখানে শো করবে। আপনার সার্চ বারে লিখে কিওয়ার্ড লিখে যখন এন্টার দিবেন, ওই যে 1 থেকে 10টা পেজ ওয়েবসাইটের লিংকের আগে ছোট ছোট করে অ্যাড হিসেবে সে আপনাকে দেখাবে। আর ডিসপ্লে নেটওয়ার্কটা হচ্ছে, সে যেই সাইটে আপনি যাচ্ছেন সেখানে যদি গুগল ডিসপ্লে নেটওয়ার্কের অ্যাক্সেস থাকে, সেটা পৃথিবীর যে কোনো সাইট হইতে পারে, যে গুগলের অ্যাড দেখানোর পারমিশন আছে ওই সাইটে, তাহলে সেই জায়গার যে কোনো কন্টেন্টের মাঝে ওই টেন্টেটিভ ওয়েব ব্যানারগুলি বিজ্ঞাপন আপনি দেখতে পারবেন। সেটা ইমেজ হতে পারে, মোশন হতে পারে, জিপ হতে পারে, বা ভিডিও কোনো ফরম্যাটে থাকতে পারে। আচ্ছা। যেটা বলার চেষ্টা করছিলাম, এটা সাধারণত টেক্সট বেস হয় সার্চ নেটওয়ার্কের অ্যাড গুলি। হ্যাঁ? আর জিডিএন এর অ্যাড গুলি ভিজুয়াল বেস হয়, হ্যাঁ? আ প্লেসমেন্ট গুলি সাধারণত সার্চ ইঞ্জিনের আশেপাশেই থাকে। হ্যাঁ? আর এই প্লেসমেন্ট গুলি ওয়েবসাইট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে সে। আচ্ছা। আম গুগলের অ্যাড এর টাইপ ফরম্যাট গুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আ গুগল হচ্ছে, যেটা বলার চেষ্টা করছিলাম, স্ট্যাটিক অ্যাড দিতে পারে না, জাস্ট লাইক জেপিজি বা পিএনজি। অ্যানিমেটেড অ্যাড থাকতে পারে, সেটা জিআইএফ বা অন্য কোনো প্ল্যাটফর্মের অ্যাড হতে পারে। আগে যেমন ফ্ল্যাশ মিডিয়ার ফ্ল্যাশ টেকনোলজি ছিল, অ্যাক্রোবেট ফ্ল্যাশ, এখন ফ্ল্যাশের ইউজেস কমে গিয়েছে। এখন হচ্ছে জিপ বা এই ধরনের মিডিয়া বেশি ইউজ হচ্ছে। তারপরে ভিডিও ফরম্যাট থাকতে পারে, ইন্টারেক্টিভ আদার্স কোনো আ নতুন ফরম্যাট থাকতে পারে। এইখানে এই জিনিসগুলো আপনারা গুগল করলেও পাবেন। ভেরি কমন ইমেজেস। সো এখানে আমরা কিছু ব্যানার সাইজ অ্যান্ড রেশিও দেখার বা বুঝার চেষ্টা করি যে এত ধরনের আ ব্যানারে আমরা ডিসপ্লে অ্যাড গুলি দেখতে পারি। এবং প্রতিটা ব্যানারই অবশ্যই পিক্সেলের সাইজ হবে, যেহেতু এটা ডিজিটালি আমরা দেখছি, এটার সাথে প্রিন্টের কোনো কানেকশন নাই। সো ৩৩৬ বাই ২৮০ পিক্সেলে, দুইটাই পিক্সেলে হবে। ৩০০ বাই ৬০০ বা ১০৮০ বাই ১৯২০, নানা ধরনের সাইজ আছে। তো মেইনলি এই কয়টা সাইজই আমরা গুগল ডিসপ্লের ব্যানারগুলি দেখে থাকি। আ আপনি যাই করেন না কেন, যেটাই করেন না কেন, স্পেসিফিক সাইজে আপনাকে অ্যাড গুলি বানিয়ে দিতে হবে। আপনি নিজের মতো করে কোনো কম্পোজিশন এ আপনি অ্যাড দিতে পারবেন না। তাহলে ওইটা ডিসপ্লেতে শো করবে না। ধরেন আপনি $৫০০ ইনভেস্ট করেছেন এই ক্যাম্পেইনটা রান করার জন্য। গুগল যেসব সাইজ বা প্যারামিটার গাইডলাইন দিয়েছে বা সে আ তার জায়গা থেকে অ্যালাউ করে, ওই সাইজগুলা মেনেই আপনাকে ওই সাইজগুলার অ্যাড বানিয়ে দিতে হবে। এবং তখন সে ওই সাইজগুলোর ওয়ার্লড ওয়াইড যত ওয়েবসাইটে আছে, আপনি যত বেশি ইনভেস্ট করবেন বা যত বাজেট হবে, সেটা অনুযায়ী সে অতগুলা ডিসপ্লেতে তার জিনিসটা দেখানোর চেষ্টা করবে। এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন অ্যাড কিনছেন বা অ্যাড দেখাচ্ছেন, সে কি একটা ব্যানার দেখায়? নাকি অনেকগুলা ব্যানার দেখায়? এটা অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে। বেসিক্যালি সে মাল্টিপল সাইজে ব্যানার দেখায়। আপনার $৫০০ এর কম্পিটিশনে আপনি $৫০০ যতগুলা ওই ন্যানো সেকেন্ডে যতবার অ্যাড দেখানো সম্ভব বা যতগুলা স্লটে আপনার ঢোকা সম্ভব, সে ততগুলা স্লটে বা ওয়েব ইউআরএল লিংকে গিয়ে ততগুলা সাইজে আপনার অ্যাডটা দেখাতে পারে। এজন্য আপনি যখন ক্যাম্পেইন ডিজাইন করবেন, আপনি একটা সাইজের ব্যানারে আপনার ক্যাম্পেইন ডিজাইনটা করলে হবে না। মিনিমাম ৫ থেকে ৮ টা সাইজে আপনার ক্যাম্পেইনের ব্যানারগুলি রিসাইজ করে দিবেন। মানে ধরেন এই যে ল্যান্ডস্কেপ দিলেন, স্কোয়ার দিলেন, তারপর হচ্ছে পোর্ট্রেট দিলেন, তারপর হচ্ছে টপ ব্যানার সাইজে দিলেন। হ্যাঁ?
এরকম 5-6টা ডিফারেন্ট সাইজে একই ক্যাম্পেইন ডিফারেন্ট সাইজে আপনাকে করে দিতে হবে। তখন গুগল কি করে, তার চ্যানেলের সুবিধা মতো লিঙ্কগুলিতে গিয়ে আপনাকে মাল্টিপল জায়গায় মাল্টিপল সাইজে দেখায় বা দেখাবে। এতে করে আপনার রিচ বেড়ে যাবে। আপনার যত বেশি রিচ পাওয়ার সম্ভাবনা মাল্টিপল সাইজে দিলে, তার থেকে খুবই কম সম্ভাবনা থাকে আপনি যদি সিঙ্গেল সাইজে দেন বা 2টা সাইজে দেন। সেই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে একাধিক সাইজে আপনি আপনার ক্যাম্পেইনটা ডিজাইন করে দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন প্রতিটা ব্যানারেরই আবার একটা নাম আছে। হ্যাঁ, ওইটা আপনি যখন যারা জিডিএন এ কাজ করছেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আছেন, তারা তাদের অলরেডি তো ধারণা আছে। যেমন এইটাকে বলে স্কাই স্ক্যাপার হোয়াইট বোর্ড, ঠিক আছে? এটা 160 বাই 600 বা 120 বাই 600 এরকম এটার হাইট বা উইড হয়ে থাকে। এটা একটু লম্বাটে হয়। এই ধরনের অ্যাড আমরা প্রচুর দেখে থাকি। 300 বাই 600 আছে হাফ পেজ। হ্যাঁ, তারপর হচ্ছে লার্জ রেক্টেঙ্গুলার হচ্ছে 336 বাই 280। আমরা আপনারা গুগল করলেই এই সাইজগুলি অ্যাভেলেবেল ইন্টারনেটে। তো আপনাকে যেটা করতে হবে যখন ক্যাম্পেইন ডিজাইন করবেন, মাল্টিপল সাইজে আপনার গ্রাফিক্সটা করে দিতে হবে। তাহলে গুগল তার ডিসপ্লে নেটওয়ার্কে আপনাকে একাধিক জায়গায় দেখাবে। একাধিক জায়গায় দেখালে আপনার অডিয়েন্স রিচ বেড়ে যাবে। তো বলা হয়ে থাকে বেস্ট জিডিএন সাইজ হচ্ছে 300 বাই 250 পিক্সেল। এইটার ফিডব্যাক ভালো। ইটস মোর দ্যান 73% মানুষ এটাকে এই সাইজে ক্লিক করে থাকে। হ্যাঁ, 62% মানুষ অন অ্যাভারেজ এটা ভিউ করে থাকে। সো এই সাইজটা স্কোয়ার না, স্কোয়ার বাট হালকা একটু ল্যান্ডস্কেপ, মানে উইদে 50 পিক্সেল বেশি। 50 পিক্সেল উইথে বেশি। এই সাইজটা সবচেয়ে বেশি রেসপন্সিভ সাইজ, মানুষ এই সাইজে সবচেয়ে বেশি ক্লিক করে। সেকেন্ড পজিশনে আছে 240 বাই 400 পিক্সেল, একটু এইটার অলমোস্ট ডাবল আর কি। একটু সেমি, এটা মোবাইল সাইজের জন্য ফ্রেন্ডলি, কারণ মোবাইল গুলি আমরা সবসময় এরকম পোর্ট্রেটই দেখি। সো এই সাইজেও দ্বিতীয় স্টেজ আছে, তারপর হচ্ছে অন্য অন্য সাইজগুলি আস্তে আস্তে ইয়ে হয়। So, খুব বেশি যদি আপনি ল্যান্ডস্কেপ বা খুব বেশি কন্টেন্টের, যে কারণে এগুলোর রিচও কম। সো একটু স্কোয়ার, সেমি স্কোয়ার বা পোর্ট্রেট সাইজগুলি সাধারণত বেশি ক্লিক করি আমরা, বা অডিয়েন্স বেশি ক্লিক করে থাকে। সো এতটুকু ডিসপ্লে নেটওয়ার্কের জন্য। তারপরে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করব যে আহ, যে একটাই ক্যাম্পেইন সে কত জায়গায় দেখায়। হ্যাঁ, যেমন হচ্ছে আপনার ক্যাম্পেইনটা আপনি ইউটিউব, গুগলের যতগুলো নেটওয়ার্ক আছে সেগুলো তো দেখাতে পারেনি। এছাড়াও আপনি ইমেইলেও আপনার ক্যাম্পেইনটাকে প্রমোট করতে পারেন। ঠিক আছে? গুগল তার সবগুলি জায়গা থেকেই, যেহেতু জিমেইলটা গুগলের, সেই জায়গা থেকেও আপনি ইমেইলেও সেম ক্যাম্পেইনটাকে শো মানে থ্রো করতে পারেন। আচ্ছা, এখানে যেমন আমরা ফেসবুকে দেখেছি সিটিএ থাকতে হবে আপনার প্রতিটা ক্যাম্পেইনের শেষে। সে তদ্রুপ এখানেও গুগল ডিসপ্লে নেটওয়ার্কেও কল টু অ্যাকশন থাকতে হবে সিটিএ। হ্যাঁ, মানে আপনার এই ব্যানারটা ক্লিক করার পরে, মানে ক্লিক করে কি ঘটবে, কি ঘটতে যাচ্ছে, সেটা আপনাকে ওই ট্রানজেকশনের সময় বলে দিতে হবে। সে কি এটা এখানে ক্লিক করলে কি সে বাই কার্টে চলে যাবে, তারপরে সে এখানে ক্লিক করলে কি সে ফর্ম ফিল আপ করবে, সাবস্ক্রিপশন করবে, সেখানে ক্লিক করলে কি সে আপনার মেইন ল্যান্ডিং পেজে চলে যাবে, মেইন ওয়েবসাইটে প্রথম পেজে চলে যাবে। এই ব্যাপারগুলোকে আপনার কল টু অ্যাকশনে দেখাই দিতে হবে। সো আচ্ছা, এখানে আরো কিছু অ্যাড আছে। ইন্টারশিয়াল অ্যাড, এটা হচ্ছে অনেক সময় আমরা দেখি যে স্কিপেবল না, ও ফুল স্ক্রিন জুড়ে আসছে আপনার, যখন আপনি স্ক্রল করছেন বা কিছু একটা দেখছেন। সো তাকে ন্যাচুরালি এইটা ইমেজ ফরম্যাটেও আসতে পারে, ভিডিও ফরম্যাটেও আসতে পারে, যেটা আমরা অনেক সময় ইউটিউব দেখলে দেখি। আহ, এবং এইটা সাধারণত আপনাকে
যখন আপনি কোনো ফিল্ম দেখছেন বা ড্রামা দেখছেন তখনই হঠাৎ করে সে ইন বিটুইন কন্টেন্টের মধ্যে আসে, আপনাকে একটু ইন্টারাপ্ট করেই আসে। সো এইটাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাড বলে থাকি আমরা। তারপর হচ্ছে পপ আপ অ্যাড, আপনি যখন একটা ওয়েব কি বলে সাইট ভিজিট করছেন, ভিজিটের মাঝে 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 হঠাৎ করেই একটা ইমেজ বা একটা ছবি বা ভিডিও ব্লিঙ্ক করে আসতে পারে, এটাকে সাধারণত পপ আপ অ্যাড বলা হয়ে থাকে। তারপর হচ্ছে রিচ মিডিয়া ডিসপ্লে, এটাও হচ্ছে অনেকটা ওই ভিডিও ব্লিঙ্ক করার মতো। এটাও আরেকটা ক্যাটাগরিতে বা টাইপস অফ অ্যাড এর মধ্যে ফেলা হয়। এটাও যখন আপনি আহ, কোনো কিছু স্ক্রোল করছেন বা ইন্টারেক্টিভলি দেখছেন তখন এই জিনিসটা আসে। এটা হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি দিয়ে করা হয় বিফোর আফটার ইয়ে করার জন্য। সো এই জিনিসটা আমরা মাঝে মাঝে দেখি আমরা যখন ওয়েব ব্রাউজ করি। তারপর হচ্ছে রিটার্গেটিং ডিসপ্লে অ্যাড, এইটা জিডিএন এর আরেকটা ওয়ে। এটা হচ্ছে আহ, আপনাকে সিটিওর মাধ্যমে কল টু অ্যাকশন থাকলে এক ওয়েব পেজ থেকে আরেক ওয়েব পেজে সে কানেক্টেড ওয়েব পেজে গিয়ে আপনাকে ল্যান্ড করাবে। যেটাতে দেখছেন সেটাতে ক্লিক করলে আপনাকে আরেকটা ইউআরএল বা ইউআরএল লিঙ্কের মাধ্যমে আপনাকে সে ল্যান্ড করাবে। সো এটাকে আমরা রিটার্গেটিং অন ওয়েবসাইট বা রিটার্গেটিং অ্যাডস প্লেস বলি। এছাড়াও নেটিভ ডিসপ্লে অ্যাড হচ্ছে, ধরেন আপনার ওয়েবসাইটটা হচ্ছে প্রচুর ভিজুয়ালস থাকে, ইটস লাইক গ্যালারি টাইপ যে ওয়েবসাইট গুলি থাকে, অথবা পোর্টফোলিও ডিজাইনারদের জন্য পোর্টফোলিও টাইপ কিছু ওয়েবসাইট থাকে যেখানে আপনার প্রচুর কাজ থামলিং ভিউতে আপনি দেখতে পারেন। তখন ইন বিটুইন থামলিং এর মধ্যে একটা দুইটা থামলিং থাকে যেটা আহ, মনে হবে আপনার গ্যালারির পার্ট, বাট ওইটা আপনার গ্যালারির পার্ট না, ওইটা একটা অ্যাড বেসিক্যালি। সো ওখানে ক্লিক করলে কল টু অ্যাকশন দেওয়া থাকে, আপনাকে অন্য জায়গায় গিয়ে ল্যান্ড করাবে বা আপনাকে নিয়ে যাবে। তো এখানেও গুগল ডিসপ্লে অ্যাড করার জন্য ক্রিয়েট করার জন্য আপনার হচ্ছে ডেফিনেটলি একটা জিমেল আইডি থাকতে হবে। এটা আমরা সবাই জানি যে গুগলে অ্যাড ডিসপ্লে করার জন্য যিনি অ্যাড রান করবেন এর একটা জিমেল আইডি থাকতে হবে, আদারওয়াইজ আপনি আপনার জায়গা থেকে গুগলের অ্যাড অ্যাক্টিভ করাতে পারবেন না। তারপর এখানে ওই যে ফেসবুকের মতো ক্রিয়েট দিয়ে বা ক্রিয়েট নিউ দিয়ে ক্যাম্পেইন চালু করতে পারবেন। নিউ ক্যাম্পেইন কতদিনের জন্য চালু করতে চান, বাজেট কত হবে, কোন কোন চ্যানেলে আপনি অ্যাডটা অন এয়ার করবেন, পুরো ব্যাপারগুলি ফেসবুকের মতোই ধাপে ধাপে ক্রিয়েট করে আগাইতে হয়। অডিয়েন্স কি হবে না হবে, ডিসপ্লে কোন কোন ডিসপ্লেকে আপনি জিনিসটাকে ক্যাম্পেইনটাকে অন এয়ার করবেন, এটা কি সার্চে থাকবে না ডিসপ্লে ক্যাটাগরিতে থাকবে না শপিং দেখাবেন ভিডিও দেখাবেন না অ্যাপস ডাউনলোড করাবেন, এই জিনিসগুলো আপনি ক্যাটাগরি ওয়াইজ ধাপে ধাপে আপনি যখন ক্যাম্পেইনটাকে ফুলফিল করবেন তখন আপনি জিনিসটা গিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখানে আপনার ইউআরএল দিয়ে দিতে পারবেন, পেজের লিংক দিয়ে দিতে পারবেন, আপনার চ্যানেলের লিংক দিয়ে দিতে পারবেন, ডিসপ্লে ক্যাম্পেইনের নাম কি হবে সেটা দিয়ে দিতে পারবেন। আহ, তারপরে ক্যাম্পেইন সেটিংসে এসে আপনার ক্যাম্পেইনের ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কোন এরিয়া লোকেশনে দেখাইতে চান, আপনি শুধু বাংলাদেশে যারা জিডিএন ইউজ করছে এই টেরিটরিতে আপনার অ্যাডটা দেখাইতে চান, এটা ফেসবুকের মতো আপনি ডিফাইন করে দিয়ে দিতে পারবেন, আপনার এস্টিমেট বাজেট আপনি দিয়ে দিতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি একটা শর্ট সামারাইজ ব্রিফ অ্যাবাউট গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, আমরা আজকে যতটুকু আলোচনা করেছি। স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি মানে বলেন। কোশ্চেন না, মানে আর কি জানার ছিল যে জিএসএম যেটা, ওইটা তো টেক্সট বেস হয়। আর ওইটা আমরা যদি Right. যখন সার্চ করি তখন সার্চ বারে যে সাজেশনস আছে ওইটার উপরে থাকে, ওইখানে কোনো Right. ভিজুয়ালস থাকেই না। মানে এমন কোনো আছে যে ভিজুয়ালসও থাকতে পারে জিএসএম? না, ভিজুয়ালটা আপনাকে সে ছোট আইকন বা থাম্বনেল আকারে দেখাবে, কিন্তু ওটা মেনলি টেক্সট আকারেরই, জিএসএন এর ফরম্যাটটা টেক্সট আকারই হয়ে থাকে। সো মেনলি জিডিএনটা হচ্ছে আপনার ইমেজ থাকবে। সো দুইটার মেইন মোটা দাগের ফরম্যাটিং এর পার্থক্য হচ্ছে এই জায়গায়, একটা টেক্সট আকারে শো করবে কিউআর বেস,
কি ওয়ার্ড যেগুলো আপনি লিখে সার্চ দিয়েছেন সেই ওয়ার্ডের সাথে ম্যাচ করবে, সে ম্যাচ করাবে। জি স্যার, বুঝতে তাহলে পেরেছি? জি স্যার, জিএসএন তাহলে ইন্টারেক্টিভ হয় না, কারণ আমরা তো ইম্পর্টেন্স মানে যদি কোনো দরকার হয় তখনই তো সার্চ করি, তখন আমরা তো বেসিক্যালি অ্যাড দেখবো না। সো গুগল ডিসপ্লে নেটওয়ার্ক যেটা জিডিএন, ওইটাই বেশি ইন্টারেক্টিভ হয় আই থিংক। হ্যাঁ, ইন্টারেক্টিভের জায়গাটায় গুগল ডিসপ্লে নেটওয়ার্কই বেশি দেখায়। হ্যাঁ, যেমন ধরেন আম, আপনি হচ্ছে শু লিখে সার্চ করলেন। হ্যাঁ, সো আপনাকে সে সার্চে যে শু গুলা দেখাচ্ছে, আহ, বা আপনি কিন্তু গুগলে যখন গিয়ে সার্চ করছেন সেখানে কিন্তু 1 থেকে 10 নম্বর পর্যন্ত পেজ লিস্ট গুলা পাবেন, কিন্তু সে কিন্তু জি স্যার। উপরের দিকে আহ, একটা দুইটা এডিশনালি দেখায়, ওইটা কিন্তু সে ইমেজ আকারে দেখায় না, টেক্সট আকারেই দেখায়। বুঝতে পেরেছি? জি স্যার, তাহলে ইন্টারেক্টিভ হইলো না। যদি মানে পিকচার থাকতো তাহলে বুঝতাম যে আচ্ছা ঠিক আছে, এইটা সুন্দর, সো একটু ক্লিক করে দেখি এরকম কিছু। কিন্তু ডিসপ্লে নেটওয়ার্কে আমি একদম পিকচার মানে বেশি ডাইনামিকই দেখতে বেশি পাচ্ছেন। থাকে, যার কারণে রাইট। হ্যাঁ ইন্টারেস্ট জাগে যে আচ্ছা ঠিক আছে একটু ক্লিক করে দেখি কি আছে। তো আরেকটা হচ্ছে যে স্যার, যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পর যে মানে জিডিএনটা দেখা, ওইটা তো ওই ওয়েবসাইট বেসড হয় না, ওইটা অন্য কোনো মানে খুবই মানে টপিক ছাড়া অন্য কোনো অ্যাড দেখায়। হ্যাঁ, আমি আপনাদেরকে না, আপনার রিলিভেন্ট জিনিসই দেখাবে, রিলিভেন্ট জিনিসই বাট দেখাবে, ওইটা সার্চ হচ্ছে অন্য কিওয়ার্ড। হ্যাঁ, অপশনের মানে অপশন অন্য ইয়ের। রাইট, ডিসপ্লেতে হ্যাঁ আপনাকে অন্য কিছু দেখাতে পারে, সেটা ডিপেন্ডস অন আপনাকে ওই টাইম লাইনে আপনি কি সার্চ করেছেন। হ্যাঁ, সেটা সবসময় ম্যাচ করবে এরকম না। যেমন আমি এই মাত্রই সার্চ করলাম এয়ার টিকেট, ঠিক আছে, গুগলে গিয়ে। সো দেখেন, জি স্যার। এয়ার টিকেট আমাকে যে বিমান বাংলাদেশ থেকে সে শুরু করেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, শেয়ার ট্রিপ, হ্যাঁ, ফ্লাইট এক্সপার্ট, হ্যাঁ, ইজি মাই ট্রিপ, গো জায়ান, হ্যাঁ, তারপর সহজ, ইউএস বাংলা, এগুলো কিন্তু আপনার এয়ার টিকেটের সাথে যারা যারা ম্যাচ করেছে তাদেরকে দেখাচ্ছে। কিন্তু খেয়াল করে দেখবেন এখানে স্পন্সর লেখা ফ্লাইট এক্সপার্ট, স্পন্সর লেখা শেয়ার ট্রিপ, দোজ আর জিএসএন। ঠিক আছে, এয়ার টিকেটের সাথে এই যে যত জায়গায় সে এয়ার টিকেট পেয়েছে, এই দুইটা, এই অডিয়েন্স আপনার আমার জন্য সে স্পন্সর করেছে, বা সে বিজ্ঞাপন দিয়েছে, বা সে টাকা খরচ করেছে এই কি এয়ার টিকেট কিওয়ার্ডের সাথে ম্যাচ করে, সেই জন্য সে বিজ্ঞাপন আকারে সবার আগে আসে। যখন সার্চ দিচ্ছি, সো সার্চ ইঞ্জিনে যারা কাজ করেছেন তাদেরটা তো সিরিয়ালি দেখাচ্ছি, যেমন বাংলাদেশ বিমান থেকে শুরু হয়েছে, তারপরে সিরিয়ালি অন্য অন্য ওয়েবসাইট গুলা দেখাচ্ছে যারা এই ধরনের বিজনেস করে থাকে। তো আমরা যদি পরবর্তী পেজে যাই এরকম জিনিসই দেখতে পারবো, কিন্তু এখানে আমরা দেখবো যে স্পন্সর লেখা দুইটাকে আলাদা করে দেখাচ্ছে। দোজ আর জিডিএন মানে জিএসএন, গুগল সার্চ নেটওয়ার্ক ডিসপ্লেতে অ্যাড দেখাচ্ছে। আহ, এইটা যে কোনো কিওয়ার্ড দিলে আমরা আজকে থেকে এটা খেয়াল করতে পারবো যে আমরা ছোট করে অ্যাডস বা স্পন্সর লেখা থাকে, ওরা হচ্ছে আলাদা করে ওদের বিজ্ঞাপনটা এখানে আসার জন্য বা ওদের এখানে ফার্স্ট ফেসে শো করার জন্য ওরা স্পন্সর করেছে বা প্রমোশনের জন্য টাকা দিয়েছে। এটা একটা, এটা এটা আমার ক্লিয়ার, এই ক্লিয়ার কিনা? আমরা যে এখানে বলার চেষ্টা করেছিলাম যে আমি জাস্ট একটু দেখাচ্ছি, এই যে এখানে বলার চেষ্টা করেছিলাম যে ও টেক্সট বেইজ হবে জিএসএনটা, আর হচ্ছে জিডিএনটা বা গুগল ডিসপ্লে নেটওয়ার্কটা হবে ভিজুয়াল বেস। ঠিক আছে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অথবা টেক্সট বেস ইন্টারঅ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটিস থাকতে পারে, কিন্তু জিএসএনটা শুধু টেক্সট অ্যাপেলিং, মানে যেটা কিওয়ার্ডের সাথে মিল থাকবে, মানে আমি যা সার্চ করেছি ওই রিলিভেন্ট অ্যাড দেখাবে। বাট জিডিএনে কিন্তু অন্য কিছু দেখাতে পারে। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? জি স্যার। জি আর স্যার। কোনো প্রশ্ন আছে এর মধ্যে? না স্যার।
আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটু আগাই, সেটা হচ্ছে যে আম, আমরা এখানে একটা জিনিস দেখার চেষ্টা করি। আমি ধরেন সার্চ দিলাম যে প্রথম আলো নিউজ বলে সার্চ দিলাম। সো আমি যখন প্রথম আলো নিউজ বলে সার্চ দিলাম তখন কিন্তু স্পেসিফিক আমি জানি আমি কি খুঁজতেছি। সো এখানে প্রথম আলোই দেখাচ্ছে, প্রথম আলো রিলেভেন্ট জিনিসগুলো দেখাচ্ছে। এটা স্পেসিফিক একটা প্ল্যাটফর্ম যাকে আমি কল করেছি। এখানে স্পন্সর বা স্পন্সর দেখানোর কিছু নাই, ঠিক আছে? আমি যদি বলতাম যে আজকের ইউএস ডলারের প্রাইস কত বিডিটির সাথে, তখন কিন্তু ওই রিলেভেন্ট সার্ভিস যেসব এজেন্সি দেয় তাদেরকে স্পন্সর আকারে দেখাতো। সো এই জায়গাটা যেটা আমাদের ক্লিয়ার থাকে। সো আমরা যখন ধরেন প্রথম আলোতে ঢুকলাম, দেখেন প্রথম আলো ঢুকার পরে এরকম একটা ব্যানার আসছে। এইটাকে আমরা পপ আপ ব্যানার বলে থাকি। হ্যাঁ। সো তারপরে এটা ক্লোজ করে দিলাম। এখানে একটা ব্যানার আছে, যেটা আমরা এটা সাইজ কত হয় আমরা দেখেছি, 920 বাই 200, 160 হয় বা 140 হয়। তারপরে এখানে একটা অ্যাড আছে, এখানে একটা অ্যাড জায়গা আছে, এটা দেখাচ্ছে না এখন। তারপর আপনি নিচে যান, স্ক্রল করে, এই যে এখানে একটা অ্যাড এসছে, এখানে একটা অ্যাড এসছে। হ্যাঁ। প্রথম আলোতে যদি আপনি অ্যাড দিতে চান, প্রথম আলোকে টাকা দিতে হবে, গুগলকে না। সো ও অনলাইন প্ল্যাটফর্ম বা ও জিডিএন এর আন্ডারে ও ও নিজেরটা আহ, রাখে নাই, ও আলাদা রাখছে। যেমন এই স্লটটা যদি আপনি ভাড়া নেন, নাসির গ্লাস যেটা নিয়েছে, এইটাকে প্রথম আলোকে টাকা দিতে হবে। কিন্তু এই স্লটটা যদি ভাড়া নেন বা এইখানে যদি আপনি আপনার অ্যাড দেখান, এটার জন্য গুগলকে টাকা দিতে হবে। সো এই স্লটটার জন্য গুগলকে টাকা দিতে হবে। এইটা প্রথম আলোকে, মানে এই প্রথম আলোর সাইটে ও নিজে কিছু ইনকাম রেখেছে, আর গুগলের মাধ্যমেও কিছু ইনকাম করে, ও দুইটাই রেখেছে ওর সাইটে। যেমন এই জায়গাটা দেখেন, এটা প্রথম আলোর জায়গা। এই জায়গাটা হচ্ছে গুগলের জায়গা। এখানে আপনাকে যদি অ্যাড দেখান, এই টাকাটা গুগল পাবে। আহ সেরকম ধাপে ধাপে কিছু জিনিস ভাগ করা থাকে। যেমন ধরেন এই যে স্ট্রাকচারাল স্কেচিং ডোমেস্টিকা, এটা গুগলের জায়গা, এখানে বিজ্ঞাপন লেখা আছে দেখেন। সো ইন্ডিভিজুয়াল জিনিস থাকতে পারে এক একটা সাইটে। আপনি নিজের যদি ওয়েবসাইট থাকে, সেখানে আপনার যদি প্রচুর ট্রাফিক থাকে, আপনি নিজেই অ্যাড বিক্রি করে টাকা আর্ন করতে পারেন প্রচুর ট্রাফিক থাকলে। আবার আপনি গুগলের মাধ্যমে দুইটাই করা যায়। সো এটা হচ্ছে প্রথম আলোটা, ও নিজেরটাও রেখেছে, গুগলেরটাও রেখেছে। এখন আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, সেটা হচ্ছে আমরা আরেকটা ওয়েবসাইট দেখার চেষ্টা করি, বাংলাদেশের সর্বোচ্চ ভিজিটেড ওয়েবসাইট, হ্যাঁ, bdjobs.com। যেহেতু আমরা একটা গরিব দেশ, আমাদের চাকরি বাকরি সবকিছুতে আমাদের বেশ কম্পিটিশন। সো বিডি জবস এ ছোট বড়, বয়স্ক, মাঝারি বয়স্ক, স্টুডেন্ট সবাই কোনো না কোনো সময় বিডি জবস ঘুরে থাকেন বা ভিজিট করে থাকেন। সো বিডি জবস এ দেখি, বিডি জবস এ ঢোকার পরে ওখানে কি কোনো গুগল অ্যাডসেন্স আছে কিনা। তো এই ব্যানারটা বিডি জবস এর নিজের। হ্যাঁ, মানে কিন্তু ক্যারিয়ার জব ফেয়ার, এটা, এখানে গুগল অ্যাডসেন্স নাই, এখানে গুগল অ্যাডসেন্স নাই। বাট এইখানে দেখেন, এইখানে ওই রিলেভেন্ট একটা জিনিস, মানে এডুকেশন বা ট্রেনিং রিলেভেন্ট, এখানে ওনারা হাইলাইট করেছে। এখানে কিন্তু গুগল জব এখনো আমরা কোথাও দেখছি না। হুম। সো এখন পর্যন্ত দেখছি না। আপনি যদি সাব ক্যাটাগরিতে যান, সাপোজ ধরেন ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে গেলাম, ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে যাওয়ার পরে হচ্ছে
এখানে কিছু সাইডে উনি কিছু ব্যানার দেখাচ্ছেন, এগুলো কিন্তু ভিডি জবসের। দেখেন ভিডি জবসের ইন্ডিভিজুয়ালস। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, সাপোজ এখান থেকে আমরা একটা সাব ক্যাটাগরিতে যাই, কনফিডেন্ট ইনফ্রাস্ট্রাকচার পিএলসি অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি, এটাতে ক্লিক করলাম। এখানেও ব্যানার দেখাচ্ছে, কিন্তু এগুলোও তার, এখানেও ব্যানার দেখাচ্ছে, এগুলো ভিডি জবস। এখন আমরা পেয়েছি গুগল অ্যাডস এর অ্যাড। দেখেন, টপ 4 ফিটনেস ব্র্যান্ড ইউ মাস্ট বাই নাও, এটা গুগলের অ্যাড। এখানে কল টু অ্যাকশন দেওয়া আছে, ক্লিক করবেন, সে অন্য জায়গায় গিয়ে আপনাকে ল্যান্ড করাবেন। সো তার মানে বিডি জবসও তার জায়গা থেকে গুগল অ্যাডসেন্স এর জন্য জায়গা রেখেছেন। এটা আপনার কল, আপনি চাইলে জায়গা রাখতে পারেন অথবা আপনি চাইলে উইথড্র করতে পারেন। সো এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আহ, আপনি আপনার জায়গা থেকে গুগল অ্যাডসেন্স এর জন্য জায়গা রেখে এক্সট্রা অনেক, যেখানে প্রচুর ট্রাফিক থাকে, যেখানে প্রচুর ইয়ে থাকে, ওই জিনিসগুলো এভাবে ইয়ে করা হয়। এখন আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে যদি আপনার জায়গা থেকে আপনি ইয়ে করেন, আহ, ধরেন নিউজে যাচ্ছেন, এই যে অ্যাড চলে আসছে। সো এখানে যাওয়ার পরে যে অ্যাডটা আসছে, আহ, এটা স্কিপেবল। সো পোস্টিংয়ার তার এই চ্যানেলে আসার জন্য আপনি টার্গেটিং বা টার্গেটিং অডিয়েন্স হন, আপনি ভিডিওতে ঢুকার আগেই একটা অ্যাড দেখতে পারলেন, এখানে একটা অ্যাড আছে। সো এইটা ভিডিও ফরম্যাটে আছে, এটা কিন্তু ইমেজ ফরম্যাটে আছে। সো ইন বিটুইন অনেক জায়গায় এরকম অ্যাড থাকতে পারে। সো এই প্রতিটা চ্যানেলই জিডিএন এর আন্ডারে, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, ইউটিউব থেকে শুরু করে গুগলের যতগুলি অন্যান্য প্ল্যাটফর্ম আছে। আহ কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার, তাহলে এটা আমার ওয়েবসাইটের ডান দিকের এই স্লটটা গুগলের জন্য রাখা, গুগলকে ও অ্যাক্সেস দিয়ে রাখছে, মানে গুগল ঢুকতে পারবে। আর তার যে স্লটিং গুলা, এই যে যেমন এই যে এখানে টপ ব্যানারটা, এইটাকে গুগল সে অ্যাক্সেস দেয় নাই, এই জন্য এখানে গুগল বা গুগলের কোম্পানি হয়ে কোনো অ্যাড দেখাতে পারছে না। এখানে প্রথম আলো যাকে পারমিশন দিয়েছে তার অ্যাডটাই দেখাচ্ছে, বা যার কাছে বিক্রি করেছে তার অ্যাডটা এখানে শো করছে। আচ্ছা ঠিক বুঝতে আছে পেরেছি? স্যার। জি এটা স্যার। ব্যাকএন্ড থেকে ব্লক করে দেওয়া যায়, যে প্রথম প্রথম আলো চাইলে এখানেও গুগলকে অ্যাক্সেস দিতে পারবে যে হ্যাঁ এই জায়গাটাও তুমি অ্যাড দেখাইতে পারবা। সেইখানে আহ, এখান থেকে ধরেন ওই যে সিপিএ আছে, কি ক্লিক পার, ধরেন ক্লিক পার মিনিট বা ক্লিক পার ইমপ্রেশনস, মানে এখান থেকে যদি কেউ ক্লিক করে তার ওয়েবসাইটে যায়, ওখান থেকে প্রথম আলো আবার একটা সেন্ট পাবে, ধরেন 0.1 সেন্ট, 0.2 সেন্ট। আবার এই ক্লিকে গিয়ে যদি কেউ ওই প্রোডাক্টটা পারচেস করে, সেখানে দেখা যায় অনেক অনেক কোম্পানি 1% থেকে 20% পর্যন্ত দিয়ে থাকে। মানে ওই প্রোডাক্টের দাম যদি $100 হয়, বাট আপনার এখানে ক্লিক করে সে ওখানে চলে গেছে এবং ওখানে গিয়ে পারচেস করেছে, আপনি $100 মধ্যে $20 পেয়ে যাবেন। এই ধরনেরও সিটিএ সিপিএ কিছু ক্যাম্পেইন থাকে। সো প্রথম আলো এই অ্যাক্সেসটা তার জন্য রেখেছে, আর এই অ্যাক্সেসটা গুগলের জন্য রেখেছে। সে ওয়েবসাইটে, মানে এই যেমন এখানে আরেকটা অ্যাক্সেস রেখেছে, এটা গুগলের জন্য রেখেছে। লার্ন মোডে ক্লিক করবেন, এই লার্ন মোডটাই হচ্ছে সিটিএ, ওই যে কল টু অ্যাকশন আমরা যেটা বলার চেষ্টা করছিলাম, এখানে ক্লিক করবেন, সে কিন্তু ডমেস্টিকার.কমে নিয়ে যাবে, এই যে ডমেস্টিকা.কম বা ডমেস্টিকা ওআরজিতে নিয়ে আসছে। প্রথম আলোর সাথে কোনো সম্পর্ক নাই, মার্কেটিং। তো প্রথম আলো যে কমিশনটা পেলো, ও তখন ডোমেস্টিকা দেখবে যে কোন লিঙ্ক থেকে এই বায়ারটা আসছে,
হ্যাঁ, সো একটা তো প্রথম আলো তো একটা ছোট অ্যামাউন্ট পেলই, ধরেন 0.1 বা 0.10 পয়সা পেলই অ্যাড দেখানোর কারণে। আবার সামটাইমস ওই অ্যাড দেখে যদি আপনি ওই ওয়েবসাইট থেকে পারচেস করেন, ওখান থেকে অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর ওই মডেলের থ্রুতে আপনার একটা কমিশন বা সে একটা পার্সেন্টেজ পায়। যেমন এখানে অনেক সময় এই ব্যানার গুলিতে সিটিএ দেখা থাকে, আমি যদি ক্লিক করি এখন স্টোরেজের ওয়েবসাইটে চলে যেতে পারে। সো এটা স্টোরেজ যদি দিয়ে রাখে তাহলে যাবে, যদি দিয়ে না রাখে ব্যাকএন্ডে তাহলে যাবে না। যেমন যদি আমরা ক্লিক করে দেখি, হ্যাঁ স্টোরেজ দিয়ে রেখেছে, সো এই জন্য স্টোরেজের যে অ্যাডমিশন ডট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ভিডি ডট এডুতে আসছে, যেখানে এসে আপনাকে ল্যান্ড করিয়েছে। ঠিক আছে, বুঝে গেল? আর কোনো কোশ্চেন? স্যার যেমন ওই সময়ে এইখানে শো করছিল না, মানে ওই রেন্ডার হয় নাই, ইমেজটা আসে না, বাট এখন কিন্তু শো করছে মডিউলার ট্রান্স হোটেল ফর সেল। আপনি এখানে ক্লিক করেন, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অ্যাড, মানে এইটা বাংলাদেশি কোম্পানিও না, মানে এটা কিন্তু একটা হোটেলের মডিউলার রুম কিরকম হতে পারে। ধরেন এগুলা হচ্ছে ডেজার্টে, বা ধরেন হিল হিল কোনো একটা স্পটে, ধরেন আমাদের সাজেকে আপনি এরকম গ্লাস মিরর করা একটা ক্রিস্টাল ডোম হাউস বানালেন, অথবা সেন্ট মার্টিনে এরকম একটা ডোম হাউস বানালেন, সো ওইটার একটা বিজ্ঞাপন আহ, আমরা দেখে ক্লিক করে এখানে এসেছি। এখন যদি আপনি এখান থেকে কোনোটা পারচেস করেন, তাহলে কিন্তু প্রথম আলো একটা বিশাল কমিশন পাবে। ব্যাপারটা এইভাবে কাজ করে। এখন দেখেন রিফ্রেশ হয়েছে, আবার ডোমেস্টিকাতে চলে গেছে। সো এটা প্রতি রিফ্রেশে ইট কুড বি চেঞ্জ। এই যে প্রতি রিফ্রেশে এখন দেখেন এখানে আবার ডোমেস্টিকা চলে আসছে, তার মানে এইখানে 50-50, এখানে রিয়ার অ্যাক্সেসও আছে, গুগলের অ্যাক্সেসও আছে। হ্যাঁ, সো জিনিসটা এভাবে কাজ করে। স্যার এখানে আবার এমন করা যায় যে সরি, আপনার কথাটা কেটে গুগল আসতেছে। অ্যাক্সেস নিতে পারবে, আবার আমার প্রয়োজন হলে আমি অ্যাক্সেস নিতে পারবে, এরকম সিস্টেম আছে মেবি। হ্যাঁ হ্যাঁ, এটাও আছে, এটাও আছে। আপনি ফিক্সড করতে পারবেন ওকে, অথবা ফিফটি হ্যালো ফিফটি স্যার। দিতে পারবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি স্যার, এখন শোনা যাচ্ছে। আমি বললাম ওই অ্যাক্সেসটা তো আপনার ওই কন্ট্রোলটা তো আপনার হাতে, আপনি দুইটাই করতে পারেন। আপনি বলে দিলেন যে এভরি 1:2 রিফ্রেশে একবার গুগল দেখাবে, একবার আমারটা দেখাবে, সেটাও আপনি করে দিতে পারেন। বুঝতে পেরেছি? জি স্যার, তাহলে বুঝতে পারছি। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার, আসসালামু আলাইকুম। জি হোয়াটসঅ্যাপ বলেন। স্যার আমাদের একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমাদের অ্যাসাইনমেন্টের ব্রিফটা একটু আগে আগে দিলে আমাদের জন্য ভালো হয় স্যার, বা লাস্টে এসে আমাদের জন্য একটু প্রেশার ক্রিয়েট হয় স্যার। হ্যাঁ, এটা কার হাতে বলেন? জি স্যার, এটা আপনি যদি একটু ব্রিফটা আমাদের দিয়ে দিতেন একটু আগে আগে স্যার, তাহলে আমাদের জন্য ভালো হতো। হ্যাঁ, এটা কার হাতে বলেন? আমাকে আটকে রাখছে কে বলেন? জি স্যার, এখন কি করব স্যার, ওটা একটু বলে দিলে ভালো হতো স্যার আমাদের জন্য। আপনি কি একটু পরে ঢুকেছেন? মানে স্যার সব বিষয় ক্লিয়ার থাকি না তো স্যার, ওটা একটু ক্লিয়ার করে দিলে আর কি ভালো হতো স্যার, না এটাই। ফারহান, আমি আপনাকে বলি, আপনি কি আজকের ক্লাসে একটু পরে ঢুকেছেন জি নাকি স্যার, একটু লেট জয়েন করছি স্যার। হ্যাঁ, তাহলে কিভাবে বুঝবেন যে শুরুতে কি আলোচনাটা হয়েছে? কেউ একজন বলেন আলোচনাটা কোথায় এসে আটকে আছে। আজকেরটা তো বুঝেছি স্যার, বাট আমাদের অ্যাসাইনমেন্ট তো একটা থাকে না স্যার, আমাদের তো দুই তিনটা অ্যাসাইনমেন্ট দিবেন না স্যার আপনি? হ্যাঁ, কেন জি স্যার, দুই তিনটা অ্যাসাইনমেন্ট করতে কষ্ট হয়? লাস্টে এসে স্যার আমাদের জন্য একটু প্রেশার ক্রিয়েট হয়, এটাই স্যার। আচ্ছা, প্রেসার প্রেসার ভাবছেন আপনারা, দুঃখজনক। আচ্ছা, জি যাই স্যার, হোক। শেষের দিকে এসে স্যার সবগুলো অ্যাসাইনমেন্ট একসাথে পড়ে যাইতো স্যার, তখন স্যার অনেক বেশি ঝামেলা হয়ে যায়। অন্যান্য আচ্ছা মডিউলের অ্যাসাইনমেন্ট থাকে স্যার। আচ্ছা, না এভাবে বলতেছেন, আমি তো কখনো স্টুডেন্ট ছিলাম না, সো আপনাদের প্রেসারটা আমি বুঝি না। আর একটা হচ্ছে যে
আজকে আলোচনা করেছি আমি কিভাবে জিনিসটা আমি চাই, বাট আপনারা হচ্ছেন আপনারা খুব ব্যস্ত থাকেন, স্বাভাবিক মারাত্মক ব্যস্ত থাকেন, এটা বুঝি। আম, মোটামুটি যে ফ্রি কারণ আছি, না লাস্ট না ডে ব্যস্ত না হয়ে না, গেছি। খুব ব্যস্ত থাকেন, এটা তো আমি গত 3 সপ্তাহ ধরে বুঝতেছি। আহ, গত ক্লাস তো আপনাদের বেশি ব্যস্ততার কারণে ভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে, সেটাও আমি বুঝি। আরেকটা গত ক্লাসের আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে 10টা 8-10টা প্রবলেম ফাইন্ড আউট করতে আপনাদেরকে। প্রবলেম ফাইন্ড আউট করার পরে আমি আপনাদেরকে গ্রুপ ভাগ করে দিব। সো ওই গ্রুপটা এই আলোচনাটা আমি গত ক্লাসের আগের ক্লাসেই করেছি, আমার যদ্দূর মনে পড়ে। এটা হবে আপনাদের গ্রুপ অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, আর ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট আমি আজকের ক্লাসেই বলেছি। ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্টটা একটা কোনো একটা আউটডোর ভিজিট থাকবে, সেই ভিজিটের উপরে আপনারা একটা রিপোর্ট জমা দিবেন, এটা একটা। আরেকটা ইয়ে থাকবে, যে ইয়ার মতো কি বলে, আপনারা তো স্মার্ট ব্যাচ অনলাইনে ক্লাস নিয়েছেন। সো এটা আমার একটা রিটেন এক্সাম হয়। সো ওই এক্সামটা আর আপনাদের নিতে পারছি না, ঠিক আছে? এটা আপনাদের দরকারও নাই, যেহেতু আপনারা অনলাইনে থাকেন। সো যারা ইন পার্সন ক্লাস করে আমি ওদের ওই রিটেন এক্সামটা নেই, ক্লাসেই নেই। এবং ওইটা ইনস্ট্যান্ট হয় এক্সামটা, এবং ওপেন বুক এক্সাম, পৃথিবীর সকল কিছু খুলে আপনি পরীক্ষা দিতে পারবেন। বই বলেন, ইন্টারনেট বলেন, যে কোনো জায়গা থেকে আপনি অ্যান্সার কালেক্ট করে ওই পরীক্ষাটা দিতে পারবেন। খুবই সোজা পরীক্ষা, 20 থেকে 30 মিনিট একটা পরীক্ষা হয়। কিন্তু যারা আমার ক্লাস ইন পার্সন করে ওই পরীক্ষাটার এক্সপিরিয়েন্সটা তারা পান আর কি, অনলাইনে পরীক্ষাটা নেওয়া সম্ভব না। সো এটা থেকে আপনারা রিলিফ মোটামুটি, ঠিক আছে, আপনাদের ওই প্যারা নিতে হবে না। আর একটা হচ্ছে সো বেসিক্যালি ফাইনালের জন্য 2টা অ্যাসাইনমেন্টই থাকবে, একটা গ্রুপ অ্যাসাইনমেন্ট, একটা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট। ইন্ডিভিজুয়ালটা আমি বলে দিয়েছি যে আউটডোর ভিজিট, আপন অন ভিজিট ইউ উইল সাবমিট ইউর রিপোর্ট, যেটাতে ইন্ডিভিজুয়াল সবাই আলাদা আলাদা রিপোর্ট সাবমিট করবেন। আর গ্রুপটা হচ্ছে আপনারা এখনো প্রবলেম আমাকে লিস্ট দিতে পারেন না, আজকে একজন দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। সাব্বির দিয়েছে শুধু, সাব্বির নিজের জায়গা থেকে যেগুলা মনে করছে এগুলো নিয়ে কাজ করা যায়। বাট সাব্বির তো একা মনে করছে, এটা তো গ্রুপ অ্যাসাইনমেন্ট। আমি ভাবছিলাম আপনারা সবাই মিলে মনে করবেন আর কি, কি কি প্রবলেম আপনারা ফেস করছেন। তো এটাও যদি মনে করেন যে সাফায়েত স্যার লাস্টে এসে বেশি অ্যাসাইনমেন্টের প্রেশার দেয়, এটাও একটা প্রবলেম আপনাদের চোখে, এটা নিয়েও আপনারা অ্যাসাইনমেন্ট করতে পারেন, যে কিভাবে অ্যাওয়ার করা যায় সাফায়েত স্যারকে অথবা অন্যান্য ফ্যাকাল্টিদেরকে। এটা আপনাদের উপরে মানসিক অত্যাচার, তারপর হচ্ছে আপনাদের মেন্টাল কি বলে ডিস্যাটিসফ্যাকশন একটা বড় কারণ। হ্যাঁ, ফ্যাকাল্টিরা আপনাদেরকে এভাবে নির্যাতন করে, এটাও একটা প্রবলেম হতে পারে আপনাদের কাছে, এটা নিয়েও অ্যাসাইনমেন্ট হতে পারে। তো ওই প্রবলেমটা ফাইন্ড আউট করার পরে আমি বলেছিলাম 5টা থেকে 6টা গ্রুপ করে দিব। এই গ্রুপ ইউ উইল মেক এ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। হ্যাঁ, যেমন ধরেন আপনারা প্রবলেম আইডেন্টিফাই করলেন যে ট্রাফিক জ্যাম, ঢাকা ট্রাফিক জ্যাম, এটা একটা প্রবলেম। সেটা পুরো উপরে আপনারা একটা রিসার্চ করবেন, ঢাকা ট্রাফিক জ্যাম কি কি কারণে হয়, আহ কারণগুলো কি সাধারণত, মানে এটা কি ম্যানমেড, এটা কি আমাদের দ্বারা তৈরিকৃত একটা সমস্যা, নাকি এটা গভর্নমেন্টের এই একটা সমস্যা, নাকি এটা ট্রাফিক বিভাগের অদক্ষতা, নাকি এটা আমাদের ট্রাফিক সিস্টেমটা ডিজিটাল না। যে কোনো একটা প্রবলেম তো আপনার চোখের সামনে আসবে। তো এইটা তো আপনারা তো আর ট্রাফিক বিশেষজ্ঞ না, এটা কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন? এটা ফাইন্ড আউট করার জন্য আপনাদের প্রচুর আর্টিকেল পড়তে হবে, সংবাদ শুনতে হবে, এটা নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, বিভিন্ন চ্যানেল পত্রিকা নানা সময় নানা গবেষণা করেছে, ওগুলো কালেক্ট করে আপনাদের ফাইন্ডিংস গুলো বের করতে হবে, যে মোটা দাগে আমরা বলতে পারি এই 5টা কারণে ঢাকায় ট্রাফিক জ্যাম সবচেয়ে বেশি হয়। এইটা 5টা কারণের মধ্যে ধরেন একটা কারণ হচ্ছে যত্র বাস পার্কিং করা, গাড়ি পার্কিং করা, ফুটপাত দখল, তারপর হচ্ছে পর্যাপ্ত ফুটপাত নাই, অনেকগুলো কারণ আসতে পারে, সেটা আপনারা আর্টিকেল বা রিসার্চ করার পরে আপনারা খুঁজে পাবেন। এখন পরবর্তী ধাপ তাহলে কি হবে, আপনারা প্রবলেম ফাইন্ড আউট করলেন, এবার হচ্ছে এই প্রবলেমটাকে অ্যাওয়ার করার জন্য, সচেতন করার জন্য আপনারা ক্যাম্পেইন ডিজাইন করবেন। হ্যাঁ,
ক্যাম্পেইন ডিজাইন কি করবেন? আপনারা তো আর বাংলাদেশে যখন এইডস রোগটা প্রথম আসে 2007-8 সালের দিকে, তখন একটা ক্যাম্পেইন হয়েছিল। তো আপনারা তো তখন অনেকে জন্মান নাই বা ছোট ছিলেন। তো ওই ক্যাম্পেইনটার এক্সাম্পল আমি আর দিচ্ছি না, বাট করোনা সবাই ফেস করেছেন, করোনা সবাই দেখেছেন। করোনার সময় কিন্তু নানা অনেকগুলো ক্যাম্পেইন হয়েছে, যে টিকাদানের একটা ক্যাম্পেইন হয়েছে, যে টিকা দিতে হবে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ, ফোর্থ ডোজ। টিকা না দিলে এই হবে সেই হবে, টিকা না দিলে আপনি বিদেশ যেতে পারবেন না, টিকা না দিলে হজ করতে পারবেন না, টিকা না দিলে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন না। অনেক ধরনের ক্যাম্পেইন হয়েছে। আরেকটা ক্যাম্পেইন হয়েছে যে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হ্যাঁ, হাঁচি কাশি যাতে কারোটা কারো গায়ে না লাগে, ছোঁয়ায় না লাগে। সো এরকম একটা ক্যাম্পেইন হয়েছে। তারপরে আমরা আস্তে আস্তে মানুষ সচেতন হয়েছে। মানুষ কিন্তু প্রথম দিকে বের হয়ে যাইত, বাজারে চলে যেত, অফিসে চলে যেত। তো যখন গভর্নমেন্ট ক্যাম্পেইন গুলো শুরু করলো, তখন মানুষ আস্তে আস্তে অ্যাওয়ার হলো, নিরাপদ ডিস্টেন্স মেনে চললো। বাসে একটা সিট গ্যাপ দিয়ে আমরা বসছি, পাবলিক ট্রান্সপোর্টে। তারপরে নানা ধরনের ক্যাম্পেইন হয়েছে, দোকানে, রেস্টুরেন্টে নিরাপদ দূরত্বে বসছি, রেস্টুরেন্টে একটা গ্যাপ দিয়ে দিয়ে ভিজিটররা বসছে, এরকম হয়েছে। তো আপনার জায়গা থেকে আপনি এই ট্রাফিক সিস্টেমটাকে, ট্রাফিক জ্যামটাকে দূর করার জন্য আপনি কি কি অ্যাওয়ারনেস মূলক অ্যাকশন নেবেন, এবং এই অ্যাকশনগুলি আপনি কি কি প্রমোশনাল আইটেম বানাবেন অ্যাওয়ার করার জন্য, যে আমরা ফুটপাত ব্যবহার করব শুধু হাঁটার জন্য, আমরা বাসে লাইন ধরে উঠবো, আমরা নিজের সুবিধার্থে যেখানে সেখানে বাসকে থামাতে বলবো না, বাস স্টপেজ ছাড়া আমরা নামবো না, উঠবো না। আপনি এই সলিউশন গুলো খুঁজে বের করলেন, বা অনেক ইনোভেটিভ সলিউশন আপনার কাছ থেকে আসতে পারে, আপনার দল থেকে আসতে পারে। এটা নিয়ে আপনি প্রেস অ্যাড, পোস্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া, নানা ধরনের চ্যানেল আপনি ডিজাইন করবেন। তো আমরা আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং পড়ছি এই কোর্সের আন্ডারে, তো আমরা ডিজিটালি কিভাবে প্রমোট করব? তো আপনি ধরেন সোশ্যাল মিডিয়াকে ক্লিক করলেন, আপনি ধরেন জিডিআর নেটওয়ার্কে অ্যাডটা দেখাবেন। সো জিডিআর নেটওয়ার্কে কত ব্যানার সাইজ অ্যাড দেখাবেন, সেই ব্যানারে আপনি ডিজাইনটা একটা মাস্টার লেআউট করবেন, যেটাকে আমরা কেভি বলি, মানে কি ভিজুয়াল। এই কেভিটা আপনি সব ব্যানারে দেখতে কেমন হবে আপনি সাজেস্ট করবেন ওই ক্যাম্পেইনে, যে 5 ধরনের সাইজে ব্যানার ডিজাইন করব ফর জিডিএন পারপাস, জিডিএন ডিসপ্লে। তারপর হচ্ছে জিএসএন, মানে গুগল সার্চ নেটওয়ার্কে যাবে, এই কথাটা শো করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে উম, আপনি সোশ্যাল মিডিয়া পিক করলেন। তো সোশ্যাল মিডিয়াতে আপনি ফেসবুকে কি শর্টসে যাবেন, রিলসে যাবেন, ওয়াল পোস্টে যাবেন, মানে ফিডে যাবেন কিনা, নিউজ ফিডে যাবেন কিনা, নাকি মেসেঞ্জারে যাবেন, নাকি হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইনে যাবেন, হোয়াটসঅ্যাপকে সাথে রাখবেন, ইনস্টাগ্রামকে সাথে রাখবেন, ইউটিউবকে সাথে রাখবেন, লিঙ্কডইনকে সাথে রাখবেন, লিঙ্কডইনে গেলে কোথায় যাবেন, ইউটিউবে গেলে কোথায় যাবেন, এগুলো আমি দেখতে চাই ক্যাম্পেইন ডিজাইনের মধ্যে। এবং ক্যারাজল দিলে ক্যারাজলের 10টা ছবি কি হবে, তারপর হচ্ছে গ্যালারি হলে গ্যালারি ইয়াতে কিভাবে যাবে, স্টোরি হলে স্টোরিতে আপনি কি দেখাবেন, কপি কি হবে, স্লোগান কি হবে, গ্রাফিক্সটা কি হবে, এগুলা টোটাল ডিজিটাল মার্কেটিং প্ল্যানটা আপনি আপনার প্রপোজালে শো করবেন, এবং ওইটা ইন পার্সন প্রেজেন্টেশন হবে। আনফরচুনেটলি আমি এই জায়গাটা আপনাদেরকে হেল্প করতে পারছি না, মানে ফিজিক্যাল প্রেজেন্টেশন হবে। আপনাদেরকে একটা ডেট দেওয়া হবে, ওই ডেটে এসে আপনারা ওই গ্রুপ ফিজিক্যালি প্রেজেন্ট করে যাবেন, কারণ ওইটা আমি অনলাইনে নিতে চাচ্ছি না। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। জি স্যার, এখন ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন? স্যার, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? শুনছি। নেক্সট ক্লাসে কি মানে প্রবলেম সহ গ্রুপও কি ভাগ করব, নাকি অনলি আমরা ইন্ডিভিজুয়াল প্রবলেমের লিস্ট করে আনবো? আপনারা ইন্ডিভিজুয়াল প্রবলেম লিস্ট করে আনবেন, যেমন এখানে সাব্বির কিছু প্রবলেম অলরেডি সে দেখিয়েছে: দারিদ্র্য, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবার মান, পরিবেশ দূষণ, জনসংখ্যা বৃদ্ধি, দুর্নীতি, ট্রাফিক জ্যাম, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, নির্যাতন, আবাসন সংকট। এখানে সে 10টা প্রবলেম আইডেন্টিফাই করেছে তার মতো করে। আপনাদের ক্লাসে যদি 30 জন থাকেন, 30 জনই কি মনে করেন কিনা এই 10টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম এখন সোসাইটিতে?
নাকি এর থেকেও আরো গুরুত্বপূর্ণ সমস্যা আছে যেটা নিয়ে আপনাদের নাগরিক হিসাবে কথা বলা উচিত, ভয়েস রাইজ করা উচিত? প্রবলেমটা অ্যাসাইনমেন্টের জন্য প্রবলেমটা ভাবেন না, প্রবলেমটা অ্যাকচুয়ালি আপনি ফেস করতেছেন এটার জন্য ভাবেন। হ্যাঁ, সো অ্যাসাইনমেন্ট তো আপনারা করতেই পারেন। সো যেটা হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট মিড টার্মেও দিয়েছেন, অ্যাসাইনমেন্ট সাবমিটের জন্যই দিয়েছেন ম্যাক্সিমাম স্টুডেন্ট। বাট অ্যাকচুয়ালি আপনি প্র্যাকটিস করে শিখছেন, বা অ্যাকচুয়ালি আপনি এই যে এই টপিকগুলো যেমন ব্র্যান্ড আর্কিটেক্ট শিখার পরে আপনি রিয়েল লাইফেও এক্সারসাইজ করছেন, ওভাবে ব্র্যান্ড কমিউনিকেশনে কাজ করছেন, এরকম কজন আছে আমি ঠিক জানি না। সো অ্যাকচুয়ালি আপনি প্রবলেমটা ফেস করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি নারী হিসাবে একটা প্রবলেম ফেস করছেন, যে আপনি বাল্যবিবাহের শিকার কি শুধু গ্রামের মেয়েরা, না আপনি শহরের মেয়ে হিসাবেও বাল্যবিবাহের শিকার হচ্ছেন, বা আপনি আশেপাশে দেখছেন। অ্যাকচুয়ালি আপনি শান্তমানিম ইউনিভার্সিটির পড়াশোনার মান নিয়ে হ্যাপি নাকি হ্যাপি না, এটা নিয়েও আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক একটা ক্যাম্পেইন করতে পারেন, যেটা নিয়ে আপনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে দাঁড়াতে পারেন। আপনি যদি মনে করেন ফাইন, শান্তমানিম ইউনিভার্সিটি কোয়ালিটিতে খুবই ভালো, আপনাকে প্রবলেম মনে হচ্ছে না, তাহলে তো আপনি এটা প্রবলেম না, এটা নিয়ে আপনার আলোচনারই দরকার নেই। সো বিষয়গুলো এরকম, আপনি অ্যাকচুয়ালি প্রবলেম মনে করছেন নিজের জীবনে এবং ব্যক্তিগত জীবনে, ওগুলি আনলে খুব ভালো, তখন আপনি একটা সলিউশনের দিকে যেতে পারবেন। একই সাথে এটা সোশ্যাল সলিউশন হইলো, প্লাস আপনার অ্যাসাইনমেন্ট হইলো। আমি বলছি না শুধুমাত্র অ্যাসাইনমেন্ট করার জন্য করেন, অ্যাকচুয়ালি আপনারা প্রবলেম ফেস করতেছেন। যেমন ধরেন আপনাদের একটা ক্যান্টিন নাই ইউনিভার্সিটির, সো এটা অ্যাকচুয়ালি প্রবলেম অ্যাজ এ স্টুডেন্ট আপনাদের হয়ে, এটা নিয়ে আপনি অ্যাওয়ারনেস মূলক ক্যাম্পেইন করতে পারেন, যে একটা ক্যান্টিন কি শুধু খাওয়ার জন্য, নাকি এটার সাথে আর অনেক কিছু জড়িত, রিফ্রেশমেন্ট জড়িত, একটা ভালো অ্যাসাইনমেন্ট করতে বসছেন, গ্রুপ অ্যাসাইনমেন্ট, আপনার গ্রুপলি কোথাও বসার জায়গা নেই ভার্সিটিতে, সো এটা শুধু ক্যান্টিন না, এটা একটা ব্রেন স্টর্মিং এর জায়গাও কুড বি। সো আপনার প্রবলেমগুলোর আশেপাশের হলে খুব ভালো, ন্যাশনাল হলে তো আরো ভালো। জাতীয় পর্যায়ে প্রবলেম আপনি ফেস করছেন, যেমন এখানে ট্রাফিক জ্যামের কথা বলছে সাব্বির, স্বাস্থ্য সেবার কথা বলছে, স্বাস্থ্য সেবার মান নিয়ে, এটা অ্যাকচুয়ালি প্রবলেম, সো এটা ন্যাশনাল লেভেলের প্রবলেম, সো আপনি ওটা নিয়েও ক্যাম্পেইন করতে পারেন। হ্যাঁ, বেশিগুলো এরকম। আর কোনো প্রশ্ন? নো স্যার, বুঝতে পেরেছি। সবাই বুঝতে পেরেছেন? জি জহিরুল স্যার। এখন আসছে, জহিরুল এখন আসছে, আমাদের ক্লাসের আর 8 মিনিট আছে। আচ্ছা, হতে পারে জহিরুল কোনো সমস্যায় ছিল, সেটা আমরা আমলে নিচ্ছি না। সো আমি যেটা বলার চেষ্টা করছি আমার জায়গা থেকে, যে এইটা হচ্ছে গ্রুপ পার্টে আজকে আমরা গুগল ডিসপ্লে নেটওয়ার্ক এবং গ্লোবাল সার্চ নেটওয়ার্ক নিয়ে আলোচনা করেছি। এটা নিয়ে ফার্দার কারো কোনো কোশ্চেন থাকে নোট রাখবেন, অথবা গ্রুপে আমাকে দিবেন, আমি অ্যান্সার সাথে সাথে না পারলেও অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এটা একটা। নেক্সট ক্লাসে আমরা লিঙ্কডইন নিয়ে আলোচনা করব। লিঙ্কডইন ইজ লুকে লাইক ফেসবুকের মতোই বা গুগল ডিসপ্লে নেটওয়ার্কের মতোই, বাট কিছুটা জায়গাটা টার্মিনোলজি আলাদা, সেই জায়গাগুলি আমরা একটু দেখার চেষ্টা করব। তারপরে আমরা আরো দু একটা জিনিস দেখে আমরা টোটাল কোর্সটা একটা রিক্যাপ করব। আমরা যেহেতু মোটামুটি শেষ দিকে, সো টোটাল কোর্সে আমরা কি আলোচনা করলাম, কি একটু জানা বোঝার চেষ্টা করলাম, সেটা একটা রিক্যাপ করে আমরা ফাইনাল সাবমিশনের জন্য প্রস্তুতি নিব। আর যেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল যেটা আমি ভাবছি, সেটা হচ্ছে আপনি একটা যে কোনো আউটডোর ফিল্ড ভিজিটে যাবেন, সেটা কুড বি এক্সিবিশন। সো এক্সিবিশন হবে কিনা আমি জানাবো, আমি ডেট দিয়ে দিব। এক্সিবিশনে যাবেন, আই বিলিভ আপনাদের দুই একজন ছাড়া এই ধরনের এক্সিবিশনে যান নাই আপনারা কোনোদিন। এই এক্সিবিশনে গিয়ে আপনি কি ধরনের স্টল দেখলেন, কি ধরনের পার্টিসিপেট আসছে, কারা পার্টিসিপেট করেছে, অবজেক্টিভটা কি, আপনি ওখানে অডিয়েন্স কারা, তাদের ইকোনমিক্যাল কন্ডিশন কি, তারা কি কি জিনিস কিনছেন, কেন কিনছেন, কিভাবে কিনছেন, ওই এক্সিবিশনে যেসব পণ্যগুলি বেচা কিনা হচ্ছে সেগুলির ফিনান্সিয়াল ভ্যালু কত, এই এক্সিবিশনে সমাজের কোন শ্রেণীর মানুষরা যান, কেন যান, এক্সিবিশনের আয়োজক কারা, টোটাল ইভেন্টটা কিভাবে আয়োজন করা হয়েছে,
কি কি অ্যাক্টিভিটিস ছিল, ধরেন এক্সিবিশনের সেলিং অ্যাক্টিভিটিস ছাড়া অন্য কি কি ধরনের এক্সিবিশন ছিল, এবং আপনার ব্যক্তিগত লার্নিংস কি, আপনাকে যদি এরকম একটা এক্সিবিশন অর্গানাইজ করতে বলা হয়, সেই জায়গা থেকে আপনি কি কি এডিশনাল ভ্যালু অ্যাড করতে পারবেন, এবং এই এক্সিবিশনের কি কি জিনিস আপনার পছন্দ হয়েছে, কি কি জিনিস আপনার পছন্দ হয়নি। মোটামুটি এরকম একটা গাইডলাইনে আপনার একটা সাবমিশন থাকবে, ঠিক আছে? এবং এই সাবমিশনটা ইন্ডিভিজুয়াল, কারোটা কারো করে দেওয়ার সুযোগ নাই, যদিও আপনারা এটা করে থাকবেন দু একজন আমি জানি। ইন্ডিভিজুয়াল হলে ভালো হয়, এবং ইন্ডিভিজুয়াল সাবমিশনই থাকবে। এটা হচ্ছে ব্যক্তিগতভাবে যেটা দিবেন, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট বা ইন্ডিভিজুয়াল সাবমিশন যেটা, সেটা। বুঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। তো ঠিক আছে, আশা করি আপনাদের প্রশ্ন নাই। আমি শেষ করছি। সিআর একটু অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি দিয়ে রাখবেন। আর অবশ্যই নেক্সট ক্লাসে আপনারা প্রবলেমগুলি একটা লিস্ট আউট করে নিয়ে আসবেন। এটা ছাড়া আমরা জিনিসটা নিয়ে আগাতে পারছি না। সো আজকে এতটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ। জিডিএন নিয়ে বা আদার্স যে কোনো ইস্যুতে কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করে রাখবেন, আমরা সেটা নিয়ে ইনস্ট্যান্ট ফিডব্যাক ছাড়াও পরবর্তী ক্লাসে আলোচনা করব। সো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। ওকে